দেশের চিকিৎসা হলে জনগণের চিকিৎসা হবে অটোমেটিক ইনশাআল্লাহ। এই অত্যাচারী যারা, খুনি যারা, তাদের যদি আজকে বিচার হয়, আগামী দিনে কোন খুনি আর অগ্রসর হবে না খুন করার জন্য। আরেকদিকে মনকে ঠিক করেন, বাংলাদেশে মানুষের তৈরি করে আইনকে এই সরকারকে আর চলতে দেওয়া যাবে না। ইসলামী সরকার ছাড়া আর কোন সরকারের ভাবে ভালো সরকার হওয়ার কোন যোগ্যতা রাখে না। এটা পরীক্ষিত হয়ে গেছে। দীর্ঘ 54 বছর ইতিহাসে এই ধরনের কোন সরকার আসে নাই। কেউ যদি 25% ভোট পেয়ে থাকে, 25 জন এমপি তাকে পেতে হবে। 24% ভোট থাকলে 24টা এমপি তাকে পেতে হবে। অর্থাৎ শতকরা হিসাব অনুযায়ী, প্রপোর্শন অনুযায়ী, আনুপাতিক হারে তারা এমপি পাবে। যদি সবাই ভোটের হারে এমপি পায়, তাহলে ভোট কি নষ্ট হলো? আল্লাহর বিধান অনুযায়ী মানুষের কল্যাণ করার জন্য যদি কেউ এগিয়ে আসে, এর চাইতে বড় ইবাদত আর কিছুই হতে পারে না। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য, আজকে আমার মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত ঢাকা ৮ আসনের দায়িত্বশীলদের উদ্যোগে আজকে যে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে, এটা তারই একটা অংশ। প্রথমেই দোয়া করি আল্লাহ তাআলা তাদের এই খেদমতকে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেটা আপনাদের কাছে পেশ করতে চাই। তিনি বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। খায়রুন নাস শব্দের অর্থ হচ্ছে মানুষের মধ্যে সেই ভালো, উত্তম। মাইয়ানফাউন নাস, যে মানুষের কল্যাণ করে, উপকার করে। তাহলে সবচেয়ে ভালো মানুষ কারা? যারা মানুষের কল্যাণ করে। এই দিক থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও একটা মহৎ কাজ আমাদের ঢাকা মহানগরীর সংসদীয় আসন ঢাকা ৮-এর সম্মানিত নমিনি জনাব অ্যাডভোকেট হেলাল উদ্দিন, তিনি একটা সুন্দর আয়োজন করেছেন। এজন্য বিশেষভাবে আমরা তাকে ধন্যবাদ জানাই। দোয়া করি আল্লাহ তাআলা এই ধরনের যাদের মানুষের কল্যাণ করার জন্য আগ্রহ আছে, তাদেরকে যেন জনতার প্রতিনিধি হিসাবে জাতীয় সংসদে বিজয় দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি যদিও সবগুলাকে টার্গেট করেছি, উনি অবশ্যই লোকমা দিলেন যে যতগুলা ওয়ার্ড আছে সব ওয়ার্ডেই ঢাকা মহানগরী দক্ষিণ এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন এবং করবেন ইনশাআল্লাহ। আমরা জনগণের পক্ষ থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আল্লাহ যেন তাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বোনেরা, এবার আসি, আমাদের মৌলিক অধিকার হচ্ছে খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান। এই 5টা অধিকার প্রত্যেকটা মানুষের আছে। তাকে খাওয়ার অধিকার দিতে হবে, তাকে কাপড় চোপড় দিতে, বস্ত্র দিতে হবে, তাকে শিক্ষা দিতে হবে, চিকিৎসা দিতে হবে এবং বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এই 5টি মৌলিক অধিকার আমাদের সংবিধানে সংরক্ষিত আছে। কিন্তু দুর্ভাগ্য, বিগত যত সরকার এসেছে কোন অবস্থায় এই 5টা অধিকার জনগণ ভোগ করতে পারে না। সেজন্য আমি বিশ্বাস করি, যদি আল্লাহর ভয়ে যারা নিজেদেরকে গড়ে তুলে এবং আখিরাতের ভয় যাদের থাকে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয় যাদের অন্তরে থাকে, তারাই কেবল মানুষের এই অধিকারগুলোকে বাস্তবায়ন করতে পারবে। সেই দিক থেকে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এই ধরনের লোক তৈরি করছে আলহামদুলিল্লাহ। আপনারা লক্ষ্য করেছেন কিছুদিন আগে ডাকসু, তারপরে জাকসু, চাকসু এবং রাকসু, এই বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্ট ইউনিয়ন গুলো ছিল, আল্লাহর মেহেরবানিতে দেশের জনগণ, বিশেষ করে ছাত্র সমাজ, তারা তাদেরকে ল্যান্ডস্লাইড ভিক্টরি দান করেছেন আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি, ভালো লোক যদি সমাজে আসে, এইভাবে জনগণ তাদেরকে ওয়েলকাম করবে এবং জাতির নেতৃত্ব তাদেরকে দান করবে। সেই জন্য আমাদেরকে সৎ নেতৃত্ব গড়ে তুলতে হবে। আগামী দিনে বাংলাদেশ যাতে ভালো মানুষ দ্বারা পরিচালিত হয়, সে চেষ্টা বাংলাদেশ জামাত ইসলামী করছে। দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী লোক তৈরির কাজ করে যাচ্ছে। তারা অপরকে অগ্রাধিকার দিয়ে তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করছে। সম্মানিত ভাই এবং বোনেরা, সেজন্য আজকে যে মেডিকেল ক্যাম্প, তারই একটা ফ্রি মেডিকেল ক্যাম্প, তারই একটা অংশ।
আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হেদায়েতকে এটার সাথে মিলাইতে চাই। তিনি বলেছিলেন যে চিকিৎসা করার চাইতে অসুখ যাতে না হয় সেজন্য প্রিকশন নেওয়াটাই সবচেয়ে উত্তম। ইংরেজিতে একটা কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ আগেই সচেতন হওয়াটা চিকিৎসা নেওয়ার চাইতে ভালো জিনিস। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? তোমরা যখন খাওয়া দাওয়া করবে তখন পেটটাকে কয় ভাগ করবা? 3 ভাগ করতে বলেছে। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, বাকি ভাগ খালি থাকবে, বাতাস ঢুকে সেটা হজমে সাহায্য করবে। কিন্তু বাংলাদেশের মানুষ আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে তাদের মানে পূর্ণ অনুভূতি না থাকার কারণে এমন খাবার খায় শেষ পর্যন্ত পানি খেতে বললে বলে যে ভাই পানি এখন খাবো না, পানি খাওয়ার জায়গা নাই। এরপরে বাতাস তো পরের কথা, এটা অটোমেটিক যায় বলে বোঝা যায় না, কিন্তু খাবারের অবস্থা এটা করে। আপনারাই বলেন, পেটকে 3 ভাগ করে যদি খাবার খেত তাহলে কি অসুখ হতো? এটা হতো না। আল্লাহ রাসূলের ট্রিটমেন্টটা আমরা দেখেছি। এবং মদিনার ইসলামী রাস্তায় এক ডাক্তার গিয়েছিল, ইতিহাসে পাওয়া যায়। ডাক্তার যে দেখে যে তার কাছে কোনো রুগী আসে না, তখন একজন সাহাবীকে ধরে জিজ্ঞেস করলো যে ভাই, আমি আসলাম আপনাদের এই এলাকায় চিকিৎসা করতে, কিন্তু রুগী যে পাচ্ছি না, ব্যাপারটা কি? আপনারা কি অসুখ বিসুখ আপনাদের মধ্যে নাই? তো তিনি বললেন যে আমাদের নেতা, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তোমরা খাবার সময় পেটকে 3 ভাগ করবা, 1 ভাগ খাবা, 1 ভাগ পানির জন্য, আর 1 ভাগ বাতাসের জন্য রেখে দিবা। আমরা এই ধরনের আমল করার কারণে আমাদের কোনো অসুখ হয় না, যার ফলে আপনার কাছে কোনো রোগী আসছে না। ওই ডাক্তার তখন বলল যে এটা সঠিক চিকিৎসা, তো যেহেতু এটা হচ্ছে না, তো আমার এখানে ব্যবসা চলবে না, আমি অন্য জায়গায় যাই। তো এভাবে ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় আর ইসলামী নির্দেশনা অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রিটমেন্ট অনুযায়ী যদি জনগণ চলে, তাহলে তাদের অসুখ বিসুখ হওয়ার কথা নয়। তাও 2-4টে অসুখ বিসুখ হওয়ার জন্য কোরআনেও একটা মেডিসিন দেওয়া আছে, হাদিসেও একটা মেডিসিন আছে। সেটাই বলেই আমি আজকের এই কথা, 2-একটা কথা বলে আমার কথা শেষ করতে চাই। আল্লাহ রাসূলের মেডিসিন যেটা, এবং আল্লাহ তাআলা কোরআনের যে মেডিসিনটা দিয়েছেন, কোরআনের মেডিসিনটা মধুর কথা বলা হয়েছে। এটা মানুষের জন্য একটা সেবা। এই মধু মানুষের অসুখ বিসুখকে তাড়িয়ে দেয়। আর হাদিসে বলা হয়েছে কালো জিরা, হুব্বুস সাউদা, মানে হাব্বাস সাউদা, অর্থাৎ মানে কালো দানা, যেটাকে আমরা কালো জিরা বলি। এই কালো জিরাটা হচ্ছে সকল রোগের ওষুধ, একমাত্র মৃত্যুর ওষুধ এটা হবে না। অর্থাৎ যাদের মরণ আছে তাছাড়া বাকি সকল রোগের জন্য কালো জিরা এটা তাদের জন্য ওষুধ। তো আমরা এটা পরীক্ষা করে দেখেছি এবং অনেকে দেখেছেন, আপনারাও দেখতে পারেন যে এটা মানুষের কত উপকার করে। তো সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ট্রিটমেন্ট সম্পর্কে ইসলামের একটা বই আছে যে কিভাবে ইসলামী তরিকায়, ইসলামী পদ্ধতিতে চিকিৎসা করা হয়। এখন আমাদের বাংলাদেশের 2টা পদ্ধতিতে দেখা যাচ্ছে মেজর, একটা হলো অ্যালোপ্যাথি আর একটা হলো হোমিওপ্যাথি। এই দুটাই বাংলাদেশে চলে এবং দুটাই সরকার কর্তৃক স্বীকৃত পন্থা। অতএব আমরা এইভাবে চিকিৎসা করছি এবং করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই, আজকে যে সমস্ত চিকিৎসক এখানে এসে চিকিৎসা দিচ্ছেন আপনাদেরকে ফ্রি অফ কস্ট, তাদের কোনো ফি লাগবে না, অথচ হাসপাতালে তারা নিজেরাই এক একটা রোগীকে দেখে 1000, কমপক্ষে 700-800 টাকা। আমরা তো নিজেও ডাক্তারখানায় যাই, আপনারাও যান। আজকে তারা ফ্রি আপনাদের এখানে ট্রিটমেন্ট দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমরা আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে সম্মানিত চিকিৎসকগণ যারা এসে হাজির হয়েছেন, স্বেচ্ছায় তাদের কর্ম উপহার দিচ্ছেন, তাদেরকে আমরা অভ্যর্থনা জানাই, মুবারকবাদ জানাই এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের এই সার্ভিসকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আরেকটি কথা বলতে চাই, যদি বাংলাদেশের পরিবেশ ভালো না থাকে, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা কোনোটাই যদি ভালো না থাকে,
এই টেনশনেই মানুষের অসুখ আরো বেড়ে যেতে পারে, বিশেষ করে হার্টের রোগীদের সংখ্যা বাড়ে যদি দেশের রাজনৈতিক অবস্থা খারাপ হয়ে যায়। কোনো দেখা যায় কারো চাকরি নাই, রাস্তা দিয়ে চললে গুম করে দেয়, প্রতিষ্ঠানে গেলে আবার ফিরে আসতে পারবে কিনা, এই খুন গুমের চিন্তা করে অনেক অভিভাবক তারা হার্ট ফেল করে মারা যায়, বিভিন্ন ভাবে তারা অসুস্থ হয়ে পড়ে। আমি যে কথাগুলো বলছি এটি কি সঠিক কথা নয়? বহু জায়গায় এরকম হয়েছে, ক্লাস বাড়ি থেকে ক্লাসে গিয়েছে, আবার ক্লাস থেকে ফিরে আসতে পারে নাই, ওই ছেলে তার লাশ তার বাড়িতে ফিরে আসছে। এজন্য দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দেশেরও চিকিৎসা হওয়া দরকার। বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই অসুস্থ রোগে ভুগছে। আপনারা কি দেশের চিকিৎসা করতে রাজি আছেন? দেশের চিকিৎসা হলে জনগণের চিকিৎসা হবে অটোমেটিক ইনশাআল্লাহ। আমরা দেখছি 54 বছরের ইতিহাসে এখানে সত্যিকার মানুষ তার অধিকার ফিরে পায় নাই। খাদ্যের অধিকার নাই, বস্ত্রের অধিকার নাই, শিক্ষার অধিকার নাই, চিকিৎসার অধিকার নাই, বাসস্থানের অধিকার নাই। আপনি প্রেস ক্লাবে যান, দেখবেন সেখানে শত শত নয় হাজার হাজার শিক্ষক আজকে তারা পথে বসে আছে। কারো এমপিভুক্ত হয় না, কারো বেতন পায় না, বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত, কোনো উপায় না পেয়ে এসে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস তারা সেখানে অবস্থান করছে, অথচ তাদের কোনো সত্যিকার ভাবে সুরাহা করতে পারছে না। দেশের সরকার যদি ভালো হতো, সরকার যদি জনগণের প্রতি দায়িত্বশীল হতেন, তাহলে বলেন এরকম অবস্থা কি হতো? মোটেই হতো না। সেজন্য আগামী দিনে একটা ভালো সরকার আমাদেরকে তৈরি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো সরকার হচ্ছে ওই সরকার যে সরকার জনগণকে ভালোবাসে এবং জনগণও সরকারকে ভালোবাসে, এটার নাম হলো ভালো সরকার। আর খারাপ সরকার হচ্ছে সেই সরকার যে সরকার জনগণকে ভালোবাসে না এবং জনগণও সরকারকে ভালোবাসে না। আপনারা কি ভালো সরকার পেতে চান? তাহলে আপনাদেরকে দুটা শর্ত পালন করতে হবে, যে আমরাও সরকারকে ভালোবাসবো, সরকারও আমাদেরকে ভালোবাসবে। এবং এই সরকার ইসলামী সরকার ছাড়া আর কোন সরকারের ভাবে ভালো সরকার হওয়ার কোন যোগ্যতা রাখে না। এটা পরীক্ষিত হয়ে গেছে। দীর্ঘ 54 বছর ইতিহাসে এই ধরনের কোন সরকার আসে নাই। আপনারা দেখেছেন এই 54 বছরে একটা দল 4 বার ক্ষমতায় এসেছে, আরেকটা দল 3 বার ক্ষমতায় এসেছে, আরো খুচরা দল 2-1 বার ক্ষমতায় এসেছে। কিন্তু দেখা গেছে এতবার আসার পরেও জনগণের কোন কল্যাণ তারা করতে পারে নাই। জনগণের তকদির যে টেবিলে ছিল সেখানেই থেমে গেছে, জনগণের কোনো কল্যাণ হয় নাই। এই জন্য ভালো সরকার গঠন করার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, অজালনি মিল্লাতুনকা সুলতানান নাসিরা, যে হে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্যকারী একটা রাষ্ট্র দাও, যে রাষ্ট্রে তোমার কোরআনের বিধান চালু হয়ে মানুষের কল্যাণ হতে পারে এমন একটি সরকার দাও। আগামী দিনে বাংলাদেশে কোরআনের সরকার, ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয়, আপনারা বিশ্বাস করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, মানুষের চিকিৎসা করেছিলেন, আবার বাংলাদেশে সেই দৃশ্য আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন এই চেষ্টার জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ মহিলা বিভাগ সহ বিভিন্ন জায়গায় চেষ্টা হচ্ছে, আরো ইসলামী দল চেষ্টা করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ করে কোরআনের সরকার কায়েম করলে এ সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। সেই চেষ্টা বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করে যাচ্ছে। আপনারা দোয়া করবেন। আমরা 5টা কথা বলেছি, এটা আপনাদের সংক্ষেপে বলেই শেষ করি। আমরা বলেছি যে বিগত যে ফ্যাসিস্ট সরকার আমাদের উপর জুলুম অত্যাচার করেছে, মানুষের উপর অসংখ্য মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে এবং বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করেছে। এই খুনি সরকারে যারা খুন করেছে তাদের সকলের বিচার হওয়া দরকার। আপনারা কি বিচার চান? অতএব এই অত্যাচারী যারা, খুনি যারা, তাদের যদি আজকে বিচার হয়, আগামী দিনে কোন খুনি আর অগ্রসর হবে না খুন করার জন্য। সেজন্য বাংলাদেশকে খুন মুক্ত করতে হলে, হত্যাকাণ্ড মুক্ত করতে হলে কোরআনের বিধানকে সামনে এনে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা দাবি করেছি সংস্কার করতে হবে। অতীতে যারা ফ্যাসিস্ট সরকারকে
সহযোগিতা করেছিল, এই সহযোগী যারা প্রশাসনে আছে, অতীতের ফ্যাসিস্ট সহযোগী কোন প্রশাসনের লোককে দায়িত্ব পালন করার জন্য রাখা যাবে না। প্রশাসন থেকে তাদেরকে সরিয়ে দিতে হবে, নতুন লোক, নিরপেক্ষ লোককে এই প্রশাসনে নিয়োগ দিতে হবে, তাহলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা বলেছি পিআর সিস্টেমে নির্বাচন করতে হবে। পিআর মানে আপনারা নিশ্চয়ই জানেন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আনুপাতিক হারে যদি ভোট হয়, দুটো মৌলিক অধিকার আপনারা পাবেন। একটা হলো টাকা পয়সা দিয়ে যে নির্বাচনকে প্রভাবিত করা এবং নিজেকে এমপি করার জন্য পাগল হয়ে যাওয়া, 10টা হুন্ডা 20টা গুন্ডা ইলেকশন ঠান্ডার এই যে বাজে একটা পদ্ধতি, আর সামনে এটা কোনোদিন আসবে না ইনশাআল্লাহ, যদি পিআর সিস্টেম এখানে চালু করা যায়। কারণ কোনো ব্যক্তি এখানে দাঁড়াবে না, দাঁড়াইতে হবে দলকে, এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে তারা এমপি হিসাবে নিয়ে আসবে। দ্বিতীয় একটা যেটা লাভ হবে সেটা হলো জনগণের ভোট পচবে না, জনগণের ভোট নষ্ট হবে না। কেউ যদি 25% ভোট পেয়ে থাকে, 25 জন এমপি তাকে পেতে হবে। 24% ভোট থাকলে 24টা এমপি তাকে পেতে হবে। অর্থাৎ শতকরা হিসাব অনুযায়ী, প্রপোর্শন অনুযায়ী, আনুপাতিক হারে তারা এমপি পাবে। যদি সবাই ভোটের হারে এমপি পায়, তাহলে ভোট কি নষ্ট হলো? মোটেই নষ্ট হবে না। কিন্তু এখন কি হয়, 100 জনের মধ্যে যদি কেউ 25 ভোট পায়, আরেকজন 24, আরেকজন 23, আরেকজন 22, কে পাস করবে বলেন? পাস করবে কে? 25 যে পাইল সেই পাস করবে। আর ভোট পচে গেল কতটি? বাকি 75টা যে ভোট, এটা কোন কাজে লাগলো না। অতএব জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে, আর এই ডাকাতির ভোট ডাকাতি করার যে সিস্টেম, 2014 সালে বিনা ভোটে নির্বাচন হলো, 2018 সালে দিনের ভোট রাত্রেই হয়ে গেল, আর 2024-এ আমি আর দামি নির্বাচন করে পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত নির্বাচন করা হয়েছে বাংলাদেশে। অতএব গণতন্ত্রকে এইভাবে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, এই সমস্ত ট্র্যাডিশনকে অতিক্রম করে সুন্দর একটি সিস্টেম করতে হবে। অতীতে ফ্যাসিস্ট সরকারকে যারা সহযোগিতা করেছিল, অন্যায় করা এবং অন্যায়কে সহযোগিতা করা, এটা কি সমান নাকি আলাদা কিছু? অন্যায় যে করে আর অন্যায়কে সমর্থন করে, বলেন অপরাধের দিক থেকে এরা কি? একটু জোরে বলেন, এরা কি? অন্যায়কারী এবং অন্যায়কে সমর্থন করে একই অপরাধের অপরাধী, এবং তাদের বিচার একইভাবেই হতে হবে। সেজন্য আমরা এই দাবি করেছি, প্রিয় ভাইরা, আর রাজনৈতিক ময়দানে লেভেল প্লেইং ফিল্ড হলে নির্বাচন সুন্দর হবে। সেই জন্য আরপিও সিস্টেমটা আমরা চালু করছি। আচ্ছা বলেন তো, একদল দাবি করছে যে একই দিনে জাতীয় সংসদ হবে, আরপিও হবে, পিআরটা হবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যে গণভোটের কথা, ইয়েস, মানে জাতীয় জুলাই সনদের যে ভিত্তি, এই ভিত্তি থেকে বাস্তবায়ন করার জন্য আগেই জনগণের ভোট নেওয়া উচিত। আচ্ছা আপনারা বলেন, যদি দলে দলে পার্থক্য হয়, যে আমরা এটা মানি এটা মানি না, সমাধান করা কি জনগণের কাছে আসলে ঠিক হবে না? কথা বলছেন না আপনারা? জনগণের কাছে আসলেই তো ঠিক হবে। গণভোট দিতে হবে, জনগণ যেই পক্ষে থাকবে সেটাই চালু হবে। কিন্তু যারা গণভোটকে চাই না, তার মানে হচ্ছে গণতান্ত্রিক চেতনা তারা হারিয়ে ফেলেছে। আমরা সবাইকে বলবো, জনগণের কাছে আসেন, তারা ভোট দিয়ে দেখুন এটা তারা চায় কিনা। সেই গণভোটের মর্যাদা প্রতিষ্ঠা করলে সমস্যার সমাধান হবে। আচ্ছা যদি ধরেন একই দিনে হয়, তাহলে আমাদের টার্গেট ছিল সকলের যে যাতে ভোটটা ভালো হয়, আগে গণভোট হওয়ার পরে নীতি সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু একই সাথে যদি দুইটা ভোট একসাথে হয়, তাহলে কি গণভোটের কোনো দাম থাকলো? নির্বাচন তো হয়েই গেল। এটা একটা, আমরা বলবো যে বুদ্ধিমান লোকের কোনো কথা হইতে পারে না। সেজন্য সবাইকে সচেতনতার পরিচয় দিয়ে জাতীয় ঐক্যমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আসল ঐক্যমতে বাংলাদেশটাকে প্রতিষ্ঠিত করি এবং আগামীতে সুন্দর একটা নির্বাচন জাতিকে উপহার দেই। এটা যদি আমরা দিতে পারি, বাংলাদেশের আগামী সরকার হবে সুন্দর একটি সরকার এবং ভালো সরকার আমরা পেতে পারবো ইনশাআল্লাহ। তাই আজকে যারা এই মেডিকেল ক্যাম্পে, ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত হয়েছেন, একদিকে স্বাস্থ্য ভালো করার জন্য ওষুধ খান, আপনারা এখান থেকে প্রেসক্রিপশন নিয়ে আপনাদের শরীর স্বাস্থ্যকে ভালো করেন, আরেকদিকে মনকে ঠিক করেন। বাংলাদেশে মানুষের তৈরি করা আইন দিয়ে সরকারকে আর চলতে দেওয়া যাবে না।
কোরআনের আইন দিয়ে যদি দেশ চলে, আল্লাহর বিধান অনুযায়ী যদি সরকার চলে, তাহলে ইনশাআল্লাহ অনেক যেসব কাজ অতীতে হয় নাই মানুষের কল্যাণের জন্য সকল কল্যাণ এবং বারাকা বাংলাদেশের উপর নাজিল হবে ইনশাআল্লাহ। সেই আগামী দিনে সুন্দর সরকার গঠন করার আহ্বান জানিয়ে